নমস্কার বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আমরা আম ওই আগের সিরিজটা নিয়েই কন্টিনিউ করব, যেখানটায় কিনা আমি ডিসকাস করেছিলাম গভর্নমেন্টের রোল ইন অ্যাকচুয়ালি ফেলিং দ্য ইউথ। যেরকমভাবে এখনকার যুব সমাজের অ্যাকচুয়ালি অনেকটাই আশাহত হচ্ছে সরকারের কন্ট্রিবিউশনের জন্য এই বিভিন্ন রকম পলিসি রিলেটেড ম্যাটার্স নিয়ে, এবং কীরকমভাবে এখন অনেক দিন ধরেই আম অনেক রকমের চেঞ্জ হওয়ার দরকার রয়েছে শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যে, যে জিনিসপত্রগুলো হয়নি। এক্ষেত্রে লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে কীরকমভাবে ওভার দ্য লাস্ট ফিউ মান্থস বিভিন্ন পরীক্ষার পেপার লিকের ঘটনায় অনেক ছাত্রছাত্রীদের মোরাল ডাউন হয়েছে। টাকা পয়সার যেটা তারা ইনভেস্ট করেছিলেন পড়াশোনার জন্য, সেই টাকাটার অপচয় হয়েছে, এবং এটা বাবা মাদের লাইফেও প্রচণ্ড রকমের স্ট্রেস অ্যাড করেছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি ওখানে একখানা সাজেশনের কথাও বলেছিলাম যে যেরকম মডেলে জিআরই বা জিম্যাট এক্সামসগুলো হয়, বা যেরকম টাইপের মডেলে এখন কিছু এক্সামস ইভেন ক্যাটের ক্ষেত্রেও হয়, সিইটি এই পরীক্ষাগুলোতে হয়, যে এক্সাম সেন্টার র্যান্ডমাইজড হলো, সেখানটায় আপনি গিয়ে একখানা রোল নাম্বারের বেসিসে বা বারকোডের বেসিসে একখানা কম্পিউটার অ্যালট হবে র্যান্ডামলি। সেই কম্পিউটারে বসে আপনি কোয়েশ্চেন আনসার্সগুলো করবেন, এবং কম্পিউটারই আপনার আনসার্সগুলোকে রেকর্ড করবে, এবং যেরকমভাবে আপনি উত্তর দিতে যাচ্ছেন সেটা আপনি যদি ডিগ্রি অফ ডিফিকাল্টি অফ দ্য কোয়েশ্চেন বাড়তে থাকবে, এবং সেরকমভাবে আপনি পরীক্ষাটা দিতে পারেন, এবং তাতে যত আপনি সঠিক উত্তর দিতে থাকবেন আপনার ডিগ্রি অফ ডিফিকাল্টি কোয়েশ্চেন বাড়তে থাকবে। কিন্তু যেখানেই আপনি ধরে নিন কোনো একটা কোয়েশ্চেনে গিয়ে আপনি আটকে গেলেন বা ভুল উত্তর দিলেন, তাহলে পরে কম্পিউটার আবার অটোমেটিক অ্যালগোরিদম অনুসারেই ডিগ্রি অফ ডিফিকাল্টি একটুখানি কমিয়ে নেবে এবং সেরকমভাবে প্রসিড করবে। এটা গেল হচ্ছে গিয়ে একখানা মানে এটাতে যদিও আপনার খরচা যেটা বা পরীক্ষায় বসার যে খরচাটা সেটা একটুখানি বেড়ে যাবে, কিন্তু ব্যাপারটা অনেক বেশি ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে দুর্নীতির চান্সেসটা অনেক বেশি কম, কারণ আপনার এক্সাম সেন্টারটাও র্যান্ডামাইজড হয়ে যাচ্ছে, কারণ ওটা আপনার অ্যাডমিট কার্ড আসা অবধি আপনি জানতে পারবেন না। তাছাড়া আপনার পরীক্ষার ক্ষেত্রে কোনো লিক হওয়ার স্কোপ নেই, কারণ কোয়েশ্চেনের একটা পুল কম্পিউটারকে দেওয়া রয়েছে, ডিগ্রি অফ ডিফিকাল্টি ডিটারমাইন্ড রয়েছে, যারা কিনা কোয়েশ্চেন সেটার্সরা করে দিয়েছেন। তারপরে সেরকমভাবে কম্পিউটার এক একটা ব্যক্তিকে এক একটা কোয়েশ্চেন দিচ্ছে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই কোয়েশ্চেন সেটটা কমপ্লিটলি আলাদা হতে পারে, কোনো রকমভাবে লিকের সেরকমভাবে সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন, যদি ওরকম 10,000 20,000 কোয়েশ্চেনের যে ব্যাংকটা সেটা যদি লিক আউট হয়ে যায়, যদি সেরকম 10,000 15,000 কোয়েশ্চেনের ব্যাংকটা যদি লিক আউট হয়ে যায়, এবং কেউ যদি অতগুলো কোয়েশ্চেনের সঠিক আনসার মুখস্থ করে আসতে পারে, আমি বলবো সে যথেষ্ট ব্রেনি পার্সন, এবং হয়তো সেরকম ব্যক্তি যার কিনা সমস্ত আনসার সঠিকভাবে মনে রয়েছে এবং কোনো রকমের চিরকুট বা কিছু বানিয়ে এনে তারা পরীক্ষা দিতে বসছে না, তাহলে পরে আমার মনে হয় সে যথেষ্ট ব্রেনি ছাত্র বা ছাত্রী হতে পারে। যদিও এখানে 10, 15, 20 হাজারের যেই এস্টিমেটটা আপনার পরীক্ষার কোয়েশ্চেন সেটের বললাম, সেটা অ্যাকচুয়ালি খুবই কম। আপনি যদি ওভারঅল কোয়েশ্চেন পেপারের সেটের বিভিন্ন রকমের মানে ধারাবাহিকতার একটুখানি চেঞ্জ এটসেট্রা যদি দেখতে থাকেন, তাহলে পরে এই অপশানটা, মানে কারণ একই কোয়েশ্চেনে জাস্ট নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে ক্যালকুলেশনস চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আপনার আনসার সেটটাও চেঞ্জ হয়ে যাবে। তো ইভেনচুয়ালি এই কোয়েশ্চেন সেটটা অনেকটাই বড় একখানা পুল বানিয়ে দিতে পারে। ইট ক্যান মেক ইভেন 1 lakh কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। এনিহাউ, আমি আজকে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে গিয়ে সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং যেটা বাবা মাদের রোল, সেই অ্যাঙ্গেলটার দিকে। তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে হায়ার এডুকেশনে বা যে কোনো ইভেন স্কুলে পড়ানোর জন্য একখানা বিএড ডিগ্রি আমাদের ভারতবর্ষে মাস্ট করে দিয়েছে। এই জিনিসটার কেন দরকার আছে? হয়তো অনেকের পরীক্ষার পড়ানোর প্রতিভাটা রয়েছে, তারা হয়তো খুব ভালো টিচার মেটেরিয়াল বা টিচিং ক্যাপাবিলিটি খুব ভালো, কিন্তু তাদের হয়তো বিএড নেই বলে তারা একটা সরকারি পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, বা একখানা প্রপার গভর্নমেন্ট রেকগনাইজড যে পজিশনগুলো বিভিন্ন প্রাইভেট স্কুলেও হতে পারে, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ তাদের কাছে বিএড বা এমএড ডিগ্রি নেই। কেন এই ডিগ্রিটার কম্পালশন এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে? এটা একখানা, মানে সে কি সেই ডিগ্রিটা করে কি তার পড়াশোনা করানোর বা পেডাগগিক স্কিলস কি এতটাই ভালো ইমপ্রুভমেন্ট হয়ে গেছে? আপনারা মনে করে দেখুন যে আপনারা যখন স্কুলে ছিলেন, আপনাদের সমস্ত টিচার যারা কিনা
বিএড বা এমএড করে এসছেন তারা কি সকলে সিমিলার কোয়ালিটির পড়ানোর ক্যাপাবিলিটি রাখতেন? আমার নিজের স্কুলের অভিজ্ঞতা আমার মনে আছে। আমার যতদূর মনে পড়ে আমার স্কুলের অনলি অ্যাবাউট 50% টিচার্স একদম অ্যাকিউরেটলি খুব ভালোভাবে ক্লাসকে এনগেজ করতে পারতেন। বাকিরাও জানতেন অনেকটাই হয়তো, কিন্তু অনেকের মধ্যেই সেই স্পৃহাটা ছিল না, অনেকের মধ্যেই সেই পড়ানোর যে কলাকুশলীতা সেই জিনিসটা বিএড বা এমএড এর থেকে আসেনি। এই জিনিসটা অনেকটা আসে হচ্ছে গিয়ে স্টুডেন্টকে যখন মানুষে পড়াতে থাকে তখন স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পেতে, পেতে একটা কখনো সেটা ভাষায় এক্সপ্রেস করা ফিডব্যাক, কখনো সেটা জাস্ট মুখভঙ্গি বা রিঅ্যাকশনের থেকে আম এক্সপ্রেস করা ফিডব্যাক থেকে টিচাররা জেনারেলি লার্ন করে যে কীরকমভাবে পড়ানো হলে পরে বাচ্চারা রীতিমতো সঠিকভাবে ব্যাপারটাকে শিখতে শুরু করে। তো এই জিনিসটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য আপনি দেখবেন যে এখন অনলাইন মিডিয়াতে বা ধরে নিন ফিজিক্সওয়ালা বা বাইজুস বা এরকম বিভিন্ন রকম কোচিং সেন্টার্সের যে অনলাইন কোচিং সিস্টেম, সেখানে যেখানে কোনো ছাত্রছাত্রী হয়তো চোখের সামনে নেই, তারা অনলাইনে ব্যাপারটা পড়াচ্ছেন, কিন্তু সেখানে এমন কেপেবল লোকজনদেরকেই নেওয়া হয়েছে যারা কিনা ভালো করে সাবজেক্টের দক্ষতা রাখে এবং খুব ভালো করে জিনিসটা বুঝিয়ে পড়াতে পারে। তারা কিন্তু এখন মার্কেটে অনেকটাই অন দ্য রাইজ। এবার যারা সরকারি চাকরি পেয়ে গেছেন বা সরকারি টিচার হয়ে গেছেন তাদের কথাটা আমি ছেড়েই দিলাম। সেখানে কোনো কোয়ালিটি চেকস অ্যান্ড ব্যালেন্সেস নেই। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পড়ানোর জন্য এই যে একটা বিএড বা এমএড ডিগ্রি খুব একটা বেশি কিছু ভ্যালু অ্যাড করতে পারছে না। এর জন্যই আপনি দেখবেন যে অনলাইন মিডিয়াতে যারা টিচিং করছে, যারা কিনা ইউটিউবে নিজেদের কোর্স সেল করছে বা বিভিন্ন রকমের ক্লাস প্লাস অ্যাপ বা এরকম টাইপের অ্যাপে যারা নিজেদের কোর্স বানিয়ে সেই জিনিসটাকে সেল করছে, তারা অনেকটা বেশি মার্কেটে ভ্যালু অ্যাড করতে পারছেন। সেখান থেকে লোকজন কোর্সেস কিনে উল্টো ভালো রেজাল্ট করছে, কারণ সেখানটাতে তারা অ্যাকচুয়ালি একজন টিচার যে কিনা ডেডিকেটেড ক্লাসেস রেখেছে এবং তার সেই কোয়ালিটি মেনটেন করার পেছনে একটা চাপ রয়েছে, রাইট? তার কারণ হচ্ছে গিয়ে সে যদি কোয়ালিটি মেনটেন না করে, আজকে একবার বা দুবার হয়তো সে স্টুডেন্ট পেয়ে গেল, কিন্তু বারবার সে স্টুডেন্ট পাবে না, তার কোর্সটা বারবার বিক্রি হবে না। তো এই যে ইনস্টিংক্টটা টু ম্যানেজ দ্য কোয়ালিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা কিন্তু একটা রকমভাবে মেরিটোক্রেসির কম্পোনেন্ট নিয়ে আসে শিক্ষা ব্যবস্থাতে, যে যারা মেরিটোরিয়াস টিচার তারা মার্কেটে স্টে করবে এবং রেলেভেন্ট থাকবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, নাম্বার ওয়ান। এবারে হচ্ছে গিয়ে আমরা চলে আসছি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় আরও কতগুলো রেস্ট্রিকশন রয়েছে। আপনার যদি বিএসসি এবং মাস্টার্স ডিগ্রি এটা থাকে তাহলে পরেই আপনি কলেজ সার্ভিস কমিশনের জন্য পরীক্ষায় বসতে পারবেন। আপনার যদি বিএসসি এমএসসি ডিগ্রি সার্টেন থাকে তাহলে পরেই আপনি ফার্দার স্টাডিজ এই লাইনে করতে পারবেন, বা আপনার যদি বিএসসি এমএসসির ডিগ্রি যদি সেম থাকে তাহলে পরেই আপনি স্কুল টিচিংয়ের জন্য একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য এলিজেবল হবেন। কিন্তু যদি একটা স্টুডেন্টের বা যে কিনা টিচিং ক্যান্ডিডেট হয়ে আসছে, তার যদি সত্যি পড়ানোর ক্যাপাবিলিটি থাকে এবং সে যদি সেই শিক্ষায়, যদিও শিক্ষা ব্যবস্থাতে সেম ডিগ্রি সে রাখেনি কিন্তু সে ডাইভার্সিফিকেশন করেছে, কিন্তু তার দক্ষতা পুরো সাবজেক্টটা নিয়ে যথেষ্ট ভালো, সে কেন টিচিং সিস্টেমে ঢুকতে পারবে না? কেন এই রিজিডিটি অফ সিস্টেমটা সরকার বা বিভিন্ন রকমের এই যে সার্ভিস কমিশনগুলো যারা ন্যাভিগেট করে বা যারা কন্ট্রোল করে, তারা এই জিনিসটাকে কেন করে রেখেছে? এটার পেছনে একটা আলটেরিয়ার মোটিভ রয়েছে হচ্ছে যাতে কি না ব্যাপারটাকে কাইন্ড অফ ওরা কন্ট্রোলে রাখতে পারে। এটা সবসময় কোয়ালিটি কন্ট্রোলের জন্য হয় না, এটা হচ্ছে গিয়ে আমরা এক রকমের ব্যবস্থা বানিয়ে দিয়েছি, এটাই বিউরোক্রেটিক্যালি এই জিনিসটা কন্ট্রোল করা সহজ, এবং যখন দুখানা ডিগ্রি সেম রাখা হবে তখন যেহেতু দুজন, মানে এটার খুব হাই চান্সেস রয়েছে যারা পিএইচডি লাইনে হয়তো গেছে তারা হয়তো দুখানা সাবজেক্ট দুটো বিএসসি এমএসসিতে হয়তো সেম রাখেনি, অনেক সময় ডিউ টু দেয়ার ওন ইন্টারেস্ট। তো তখন কি হবে, তা সেই পপুলেশনটাকে পেনালাইজ করে দেওয়া যাবে যে তারা এই শিক্ষা ব্যবস্থার দায়রা থেকে বেরিয়ে গেল কারণ তাদের কন্টিনিউয়াস দুটো ডিগ্রি সেম নেই। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাফেক্টিং দ্য হোল টিচার পুল, কারণ অনেক ট্যালেন্টেড লোকজন এই পুল থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা শুধু নিয়ম ধরে বেঁধে রেখেছিল যে তাদের গোলই ছিল যে সে কলেজ বা স্কুলের টিচার হবে, তাদেরকেই শুধু নিয়ে
ওদের পক্ষে এগিয়ে যাওয়া। তো ওটা এক রকমের প্রাইমারি শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া ওরা বানিয়ে রেখেছে, যেটা কিনা স্টুডেন্টদের পক্ষে হয়তো সুবিধার হচ্ছে না, যারা কিনা বিউরোক্রেটিক্যালি ওটাকে সিলেক্ট করার জন্য, শর্ট লিস্ট করার জন্য ইউজ করে, তাদের জন্য ওটা সুবিধা হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনারা খুব দেখবেন, সেটা হচ্ছে গিয়ে ধরে নিন আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং আমি একটা সময়ে এসে মনে করি যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নেওয়ার জায়গায় আমি যদি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো আমি নিলাম, ধরে নিন আমার কাছে রয়েছে, তার সাথে আমি কি একটুখানি ইকোনমিক্স অ্যাজ আ সাইড সাবজেক্ট নিতে পারি না? আমি কি এরকম কোনো পাস সাবজেক্ট নিতে পারি না যে এই জিনিসটা কিনা আমার মনে হয় আমার জীবনের উন্নতির জন্য অনেক বেশি অপশনস খুলে দেবে? আমাকে কেন একটা বাঁধা ধরা সিস্টেমের মধ্যে এটার সাথে এটাই নেওয়া যাবে এরকম টাইপের স্ট্রাকচারে বেঁধে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটার একটা স্ট্রং লিমিটেশনস রয়েছে এবং এটা অনেক ক্ষেত্রেই মানুষের যে জিজ্ঞাসার যে স্পৃহাটা রয়েছে সেটাকে কার্টেল করে দেয় এবং বক্সড করে দেয়, এবং আমরা এটাতে এতটাই ইউজড টু হয়ে গেছি যে আমাদের এক রকমের স্টকহোম সিনড্রোম এসে গেছে, যে এটা বাঁধা ধরা স্ট্রাকচার, আমাদেরকে এরকমভাবেই চলতে হবে। এবং একটা খুব মজার ঘটনা হচ্ছে, যেখানে কিনা কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে কিনা আমি তাদের নাম নেব না এখানে, যদিও আমি তাদের মধ্যে একটাতে গিয়ে একটুখানি লোকজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম আমার বন্ধুদের সূত্রে, যে সেখানে এরকম মানে ধরে নিন আপনি সায়েন্সের লোক হয়ে পরেও আপনি আর্টসের কোনো একটা সাবজেক্টকে আপনি হিস্ট্রিকে সাথে নিতে পারেন, এরকম টাইপের সাবজেক্ট ইন্টিগ্রেট করে সে তার একখানা ফ্লেক্সিবল সাবজেক্ট মডিউল বানাতে পারে, যেটা কিনা সে ডিগ্রির জন্য পার্সিউ করবে। তাতে কি হলো, সেই মানুষটা আর যাই হোক না হোক, সে তার ইন্টারেস্টের সাবজেক্টকে সবসময় সঙ্গে রাখতে পারছে। আমরা এটা নিঃসন্দেহে জানি যে আমরা যারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করি বা যারা যারা কমার্স নিয়ে পড়াশোনা করি, তারা নেসেসারিলি সকলে যে সায়েন্স বা কমার্সের ব্যাপারেই ইন্টারেস্টেড তা না। আমরা জব প্রসপেক্ট দেখি এবং আমরা জানি যে সায়েন্স থেকে যে কোনো জিনিসপত্রের মাইগ্রেট করা যায়, তার জন্য অনেক লোকে সায়েন্স নেয়। ইট ইজ নট দ্য ওয়ে, আদার ওয়ে অ্যারাউন্ড, যেখানে কিনা আর্টস থেকে আপনি সায়েন্সে মাইগ্রেট করতে পারবেন না, কিন্তু সায়েন্স থেকে আর্টস বা কমার্সে মাইগ্রেট করা অনেক বেশি ইজি। তো তার জন্য লোকজন এই পদ্ধতিটা আপন করে নেয় এবং এর জন্যই আপনি দেখবেন যে 12th অবধি যারা হয়তো অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তার পরবর্তীকালে হয়তো দেখা গেল তারা ইংলিশ অনার্স নিয়ে নিল বা কোনো ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করা শুরু করে দিল, বা তারা হয়তো জিওগ্রাফি টাইপের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করে দিল। এই জিনিসটা কিন্তু রেয়ার হলে পরেও আপনি দেখতে পাবেন। তার কারণ হচ্ছে গিয়ে তাদের হয়তো ইন্টারেস্ট হয়তো সায়েন্সের ওই কোর সাবজেক্টগুলোতে ছিল না, ওটা বাবা মার জোরে বা ক্যারিয়ারের প্রসপেক্ট দেখে হয়তো নিয়ে নেওয়া হয়েছিল, এবং করতে করতে তারা এতটাই ফেড আপ ফিল করেছে যে তখন তারা আইদার সায়েন্স ছেড়ে দিয়েছে, অথবা তাদের স্কোর মানে যেহেতু ওই বেসিক ডিসলাইকটা ছিল, তার জন্য সায়েন্সে হয়তো তারা ভালো স্কোর করেননি তাদের উচ্চ মাধ্যমিক বা 12 বোর্ডস এক্সামে, তার জন্য তার পরবর্তীকালে তাদেরকে লাইন চেঞ্জ করতে হয়েছে। এবারে আরেকখানা মজার কথা বলি, এটা হচ্ছে গিয়ে খানিকটা যেখানে কিনা স্টুডেন্টদের সাথে সাথে টিচার, বাবা মা যারা আছেন তাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা নিয়ে, যে আমরা যখন স্নাতক লেভেলে বা ব্যাচেলার্স লেভেলে সাবজেক্ট চয়েস করব বা মাস্টার্স লেভেলে সাবজেক্ট চয়েস করব, এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কোন সাবজেক্ট নিচ্ছি, সেই সাবজেক্টটার এখনকার দিনে মার্কেট ভ্যালু কী, এবং সেই সাবজেক্টে যারা রিসেন্ট টাইমসে অ্যালুমনি বেরিয়েছে তারা কীরকম টাইপের জবস পাচ্ছে। আপনাদেরকে প্রফেসরদেরকেও ইভেন জিজ্ঞাসা করা উচিত যে আপনারা এখন যেই জ্ঞানটা দিচ্ছেন সেই জ্ঞানটার কে কীরকমভাবে মনিটাইজ করা যাবে। যেরকম ধরে নিন, আমি নিজে বায়োলজির সেক্টর থেকে বলছি, আমাদের স্নাতক লেভেলেও অনেক কিছুই পড়ানো হয়েছিল যেগুলো কিনা সত্যিই রেলেভেন্ট, কারণ মলিকুলার বায়োলজির অনেক টেকনিক্স বা বিভিন্ন সেল বায়োলজির টেকনিক্স আমরা পরবর্তীকালে অনেক বছর ধরে ইউজ করেছি, এবং হ্যাঁ, সেই জিনিসটা আমাদের পরবর্তীকালেও কাজে লেগেছে, এবং এখনকার দিনেও আমরা যেই টাইপের কাজের সাথে বিজ্ঞানী হিসেবে যেই কাজের সাথে ইনভলভ, সেইখানটাতেও আমাদের ওই জ্ঞানটা কাজে লাগে। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন জিনিসপত্র রয়েছে যেগুলো কিনা এখনকার দিনে কাজে লাগে না। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ারিং কলেজে এখনও ফ্লপি ডিস্কের ব্যাপারে অনেক একটা পুরো চ্যাপ্টার রয়েছে, যদিও সেই জিনিসটার রেলেভেন্স কিন্তু এখনকার দিনে নেই। ওটাকে একটা ঐতিহাসিক জিনিস বলে অল্প একটা ক্লাস কেন, আরও ছোট একটা কম্পোনেন্টে ওটাকে মেনশন করে ছেড়ে দেওয়া যেতে পারতো, কিন্তু সেটাকে এখনও
ডিটেল সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, কারণ আমাদের সাবজেক্ট বা কারিকুলামটা সেরকমভাবে ইভলভ করছে না। সেটা কীরকম যেন একটা স্ট্যাগনেটেড হয়ে গেছে, যে ওটা নিজের একটা স্থির জায়গা থেকে নড়াচড়া করতে চাইছে না। তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তারপর ধরে নিন কেউ একজন, মানে এটা একটা ফিডব্যাক থেকে আমি বলছি, যে একজন এনআইএফটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে লেদার টেকনোলজির কোর্সে ঢুকেছেন। তো সে যখন ঢুকেছিল তখন হাইপটা এতটাই ছিল যে তারা ভেবেছিল যে বেরিয়ে তারা লাখ টাকার বা তার থেকেও বেশি টাকার চাকরি পেয়ে যাবেন। কিন্তু যখন তারা গ্র্যাজুয়েট করে বেরোচ্ছেন এনআইএফটি থেকে, যেখানে কিনা তারা বেশ সিগনিফিক্যান্ট লাখ টাকারও বেশি ফিস দিয়ে ভর্তি হয়েছিলেন এবং সেরকমভাবে ডিগ্রিটা করে বেরিয়েছেন, তখন তারা দেখছেন তাদের হাতে ৩০-৪০ হাজার টাকার চাকরি পেতে পরেও তাদের অসুবিধা হচ্ছে। তো এক্ষেত্রে বাবা মাদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে, তাদের যারা অ্যালুমনি, যারা কিনা পাস আউট করে গেছে এবং তারা চাকরির বাজারে ঢুকে গেছে, তাদের থেকে ফিডব্যাক নিতে হবে এবং ফিডব্যাক নিয়ে জানতে হবে যে সত্যি সেই জব প্রসপেক্ট এবং সেখানে স্যালারি প্যাকেজেস কীরকম টাইপের পাওয়া যাচ্ছে ডিগ্রির শেষে, কারণ এবং ডিমান্ডটা কীরকম রয়েছে, ইজ ইট আর দিস জবস অন হাই ডিমান্ড অর আর দিস জবস অন লো ডিমান্ড। মানে কিছু কিছু লোকজনই আছে যারা কিনা ভালো প্যাকেজ পাচ্ছে, বাকিরা সকলে কম প্যাকেজ পাচ্ছে। কারণ আপনারা এখনকার দিনের যখন অ্যাম্বিশন বক্স, গ্লাসডোর টাইপের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিনা লোকজন নিজেদের স্যালারির ব্যাপারে একখানা রাফ এস্টিমেট দেয়, তো সেখানটাতে আপনারা দেখবেন যে একখানা পুরো গ্রাফ রয়েছে যেখানে কিনা মিডিয়ান স্যালারি এবং লোয়েস্ট স্যালারি অ্যান্ড ম্যাক্স স্যালারির একখানা রিপোর্ট মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তো সেখান থেকে আপনাকে দেখতে হবে যে প্রথমত কতজন লোক ফিডব্যাক দিয়েছে। যদি আপনি দেখেন যে অনলি ১২ জন লোক ফিডব্যাক দিয়েছে, হ্যাঁ, এটাও ঘটনা সত্যি যে বেশিরভাগ লোক ওখানে গিয়ে হয়তো নিজেদের স্যালারি ব্যাপারে ফিডব্যাকটা দেয় না, কিন্তু কিছু লোক তো দেয় এবং তার জন্য ওদের একখানা ডেটাবেস মতন তৈরি হয় এবং সেখানটাতে দেখতে হবে যেখানে সিগনিফিক্যান্ট নাম্বার অফ লোক ওখানে ফিডব্যাক দিয়েছে, সেখানটাতে স্যালারি প্যাকেজটা শুনে রিজনেবল মনে হচ্ছে, যে সেটার জন্য মানে আপনি যদি ধরে নিন কোনো একটা জিনিস পড়াশোনা করে যদি ১০ বা ১২ হাজার টাকার চাকরি পান, তাহলে পরে আপনি নিশ্চয়ই লাখ লাখ টাকা খরচা করতে চাইবেন না সেই কোর্সটার পেছনে। সেরকমভাবেই আমাদেরকে ওয়াইজ ডিসিশন নিতে হবে এবং দেখতে হবে যে আজকের দিনে এবং আসন্ন ৪ থেকে ৫ বছর, কারণ তার থেকে বেশি দূরের ব্যাপার দেখতে আমরা অনেকেই হয়তো অতটা ভালো ক্যাপেবল নই। খুব কম লোকই আছেন যারা কিনা মোটামুটি মার্কেট ট্রেন্ড কীরকম যাবে সেটা আগামী ১০ থেকে ২০ বছর কীরকম থাকবে সেটার ব্যাপারে ভালো প্রেডিকশন করতে পারেন এবং এখনকার যেরকমভাবে রেগুলারলি জিনিসপত্রর ধারাবাহিক জীবনের বিভিন্ন নেচার্স চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা কিন্তু খুব ইজিলি অনুধাবন করা বা এক্সট্রাপোলেট করেও যদি ধরে নেওয়া বা অ্যান্টিসিপেট করা খুব একটা ইজি কাজ নয়। কিছু লোকজন আছেন যারা কিনা সত্যি বিভিন্ন রকমভাবে সমস্ত রকমের প্রোজ অ্যান্ড কনস, ক্রেস্ট অ্যান্ড ট্রাফসগুলোকে খুব ভালো রকমভাবে অ্যাসেস করতে পারেন, কিন্তু তাদেরও এস্টিমেশনের মধ্যে খানিকটা হলেও মার্জিন অফ এরার থেকেই যাবে। তো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে অ্যালামনিদের থেকে ডিসকাস করতে হবে, প্রফেসরদের সাথে ডিসকাস করতে হবে যে ফিউচারে এই টেকনিকটা বা যেটা আমি শিখছি সেটাকে মনিটাইজ করার জন্য যেই মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা কত বড় এবং সেখানে স্যালারি প্যাকেজেস কীরকম পাওয়া যাচ্ছে। কারণ আলটিমেটলি এন্ড গোল উইল বিকাম জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড কত টাকার প্যাকেজ বাড়িতে আনছি। কারণ আমাদের ভারতবর্ষে একখানা স্যাড অ্যাসপেক্ট এটাই যে বেশিরভাগ লোকই কিন্তু জব কার্যক্ষেত্রে মিজারেবল ফিল করেন এবং সেই মিজারেবল ফিলিংটা মানুষের শরীর খারাপের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এবং সেই জিনিসটাকে যাতে কিনা ইভেট করা যায় বা যেটাকে অ্যাভয়েড করা যায় তার জন্যই জব স্যাটিসফ্যাকশন থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং টাকা যদি আপনি জব থেকে পান তাহলে পরে আপনার খানিকটা হলে পরেও স্যাটিসফ্যাকশন সেখান থেকে অটোমেটিক্যালি এসে যাবে। আপনার যদি জব স্যাটিসফ্যাকশনও না থাকে এবং টাকাটাও যদি কম হয় তাহলে ইউ উইল ফিল ইভেন মোর মিজারেবল। জব স্যাটিসফ্যাকশনটা শুধু কাজের থেকে আসে না এবং আপনার সাথে আপনার পিয়ার্সরা, আপনার যে ইকোসিস্টেমটা ওখানে কাজ করছে সেটা আপনার সাথে কতটা কোঅপারেশন করছে, আপনাকে কতটা ওপর দিকে নিয়ে যাওয়ার জন্য পুশ দিচ্ছে, সেই জিনিসপত্রগুলো অনেক কিছুই ম্যাটার করে। এবারে তো এই অ্যাসপেক্টটা হয়ে গেল।
এবারে আরেকটা জিনিস আমার মনে হয় এই জিনিসটা আমার যেখানে কিনা সরকারের ব্যাপারে আমি ডিসকাস করেছিলাম সেখানটাতেই হয়তো আমার বলে দেওয়া উচিত ছিল। তো আমি এর জন্য সেইটার ব্যাপারে আরেকটা এক্সট্রা ভিডিও করে আমি ওই ভিডিওটার সাথেই অ্যাড করে দেব। তো আই থিংক যেখানটায় কিনা আমি পেরেন্টসদের কন্ট্রিবিউশনটা বোঝানোর চেষ্টা করেছি সেই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি আমার মনে হয় বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাবা-মাদের আরেকটাও জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যাতে একটুখানি বিচক্ষণ হই, একটুখানি যাতে মার্কেটের ব্যাপারে খোঁজ খবর রাখি। কারণ একটা ট্রেন্ড খুব দেখা যায় যে আম আচ্ছা এখন সিএ রা খুব ভালো করছে ইকোনমিক্যালি, সিএ বানিয়ে হতে বেরিয়ে গেলাম। লয়ার হতে চাই, লয়ার হতে চলে গেলাম। হোটেল ম্যানেজমেন্ট ভালো করছে, সেটা করতে চলে গেলাম। আপনাদেরকে এটাও এস্টিমেট করতে হবে যে আমি কিরকম টাইপের লাইফ বাঁচতে চাই। ঠিক আছে? কারণ কিরকম টাইপের লাইফ বাঁচতে চাই সেটার উপরে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রিলাই করে যে আমি কিরকম টাইপের কোর্সে গিয়ে খুশি হব। আপনার ফ্যামিলিতে যদি লয়ার বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি সেক্টর বা আম সিএ যদি না থাকে বা বিজনেসম্যানের ক্ষেত্রেও বলছি যদি বিজনেসের যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, ইউ ডু নট হ্যাভ অ্যান আইডিয়া যে সেই লাইফটা আপনাদের জন্য কিরকম হতে চলেছে। দেন টক টু আ পারসন হু ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং দ্যাট লাইফ। তার কাছে যদি শুধু টাকাটা ইম্পর্টেন্ট হয় সে হয়তো বলবে ভাই বহুত পয়সা আতা হ্যায়, অনেক টাকা আসছে। কিন্তু হাউ ইজ ইট অ্যাফেক্টিং দেয়ার লাইফ, এই স্টোরিটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি হয়তো খুব একটা শান্ত ছিমছাম লাইফ লিড করতে চান টাকার থেকেও বেশি। সেই ক্ষেত্রে সেই লাইফটা আসছে কিনা, কম্পিটিশনটা সেই লাইফে কিরকম আসছে এখন। কারণ আপনি যখনই কোনো একখানা খুব ওয়েল অর পালিশড ভালো প্রফেশনের দিকে ছুটতে যাবেন তখনই কিন্তু আপনি স্ট্যাগনেটেড হয়ে যাবেন এই জিনিসটা নিয়ে যে ও আমি তো এইখানটাতে চলে এলাম কিন্তু এখানে তো কম্পিটিশন খুব বেশি। আপনি লয়ার হয়ে গেলেন, তারপরে আপনি বুঝে পাবেন না যে আপনি কোর্টে গিয়ে কোনো একজন বড় লয়ারের সাথে মানে ফাই ফরমাস এবং তার চা এনে দেওয়ার মতন কাজ করবেন, নাকি সেকেন্ড মানে আপনাকে এস্টাবলিশ হতে অনেক সময় লাগবে, নাকি আপনি নোটারির কাজ করবেন, নাকি আপনি কোর্টে গিয়ে এরকম হয় ঘুরে বেড়াবেন যারা কিনা ক্লায়েন্ট ধরার জন্য ওয়েট করে থাকে সেরকম টাইপের কাজ করবেন, নাকি সিএ করতে চলে এলেন তারপরে দেখলেন যে অনেকদিন ধরে ক্লিয়ারই হচ্ছে না এবং সিএও এখন সংখ্যায় এত বেড়ে গেছে যার জন্য কিনা এটা খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে যে এভরি সিএ ইজ গেটিং ক্লায়েন্ট অর নট। সিমিলারলি হোটেল ইন্ডাস্ট্রিতে গেলে পরে কি হয়, তাদের অনেকেরই এরকম লাইফস্টাইল রয়েছে যে তাদেরকে দিনে 14 ঘন্টা থেকে 16 ঘন্টা মতন কাজ করতে হয়। তারা খালি ঘুমের সময়টায় আলাদা থাকতে পারে, কিন্তু সেখানেও হয়তো তারা মানে একসাথে অনেকজন একটা মানে একটা ঘরের মধ্যে পরপর পাতা বিছানার মধ্যে শুয়ে রয়েছে, সেরকম টাইপেরই তাদের লাইফস্টাইল হয় এবং তাদের খুব কম রেস্ট পায় এবং পরিবারের থেকে দূরে থাকতে হয়। টাকা পয়সাও যে খুব একটা বেশি তা নয়। তো আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, কিছু একটা তো করে খেতে হবে। এটা দ্যাট আই টোটালি আন্ডারস্ট্যান্ড। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কোন টাইপের লাইফস্টাইল পছন্দ করেন, আপনার কাছে কি অপশন রয়েছে এবং আপনি কিরকমভাবে সেই জিনিসটাকে পার্সু করতে চান। সকলের নিজেদের পছন্দের মতন জিনিস ফার্স্ট গোতে পাবে না। আপনাদেরকে হয়তো একখানা অপছন্দের কাজ থেকে শুরু করতে হবে এবং কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে যাতে কিনা আপনি আপস্কিল করতে পারেন এবং নিজেদেরকে একটুখানি ভালো জায়গাটাতে পৌঁছে নিয়ে যেতে পারেন যেখানটাতে আপনি থাকতে চাইছিলেন। এবং দ্যাট ইজ টিপিক্যালি দ্য জার্নি অফ মোস্ট মিডল ক্লাস স্টুডেন্টস অর এমপ্লয়িজ যারা কিনা ছোট থেকে স্টার্ট করে এবং ধীরে ধীরে নিজেদের ক্যারিয়ারকে গ্রো করে নিয়ে যায়। আমাদের মধ্যে যেই পরিসংখ্যান যেটা বলে, খুব কম লোকই আছি যারা কিনা একদম প্রথম দিন থেকেই পছন্দের জিনিসপত্র পেয়ে গেছি এবং সেটা নিয়েই ক্যারিয়ারটাকে গ্রো করে একখানা খুব ভালো জায়গায় পৌঁছে গেছি। তো এই একখানা জিনিস আমাদেরকে আমার মনে হয় ডেফিনিটলি মাথায় রাখতে হবে। আর শুধু বাড়ি গাড়ি কতটা বড় হবে, কতটা লাক্সারিয়াস লাইফ হবে সেই জিনিসটার থেকে কখনো কখনো ইন্ট্রোস্পেক্ট করা দরকার এবং সেখানে যদি আপনার শান্তি এক্সিস্ট করে ওয়েল অ্যান্ড গুড, ডু ইট। বাট কখনো কখনো এই জিনিসটা ইভ্যালুয়েট করার দরকার যে কোনো একটা লাইনে ঢুকে যাওয়ার ক্ষেত্রে যে আমি যদি শান্তিপ্রিয় মানুষ হই, আমি যদি লাইফে যদি ঝামেলা কম চাই, তাহলে পরে আমার জন্য কোন টাইপের প্রফেশনের দিকে ঝোঁকাটা দরকার। এই জিনিসটাতে আমি বলবো যে আমাদের
পেরেন্টসদের একখানা খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে, কারণ ওনারাই আমাদের একখানা রোল মডেল সেট আপ টাইপের জিনিসপত্র করে দেন ছোটোবেলায়, যখন মাইন্ডসেটটা তৈরি হয় যে আমি আমার বাবা মাকে কীরকম টাইপের লাইফস্টাইল লিড করতে দেখছি, সেটার বেসিসে আমরা মাথার মধ্যে একটা ক্যালিব্রেশন করি যে আমি এর থেকে ভালো হতে চাই নাকি এরকম থাকতে চাই, বা এর থেকে একটুখানি এক স্ল্যাব ডাউন করতে চাই, কীরকমভাবে থাকতে চাই, সেই জিনিসটার একটা এস্টিমেশন মাথার মধ্যে তৈরি হয়ে যায়। সেই জায়গাটা খুবই মাথায় রাখতে হবে। তো এখানটাতে আমি বলবো যে কীরকম টাইপের লাইফস্টাইল লিড করতে চাই সেটা জানা খুব দরকার। বড় না ছোট, কীরকম টাইপের শহরে আমি থাকতে চাই, এই জিনিসটা অ্যানালাইজ করা দরকার। কারণ অনেক সময় অনেক রকমের কর্পোরেট জবের জন্য আপনাকে হয়তো বড় শহরে শিফট করে যেতে হবে ছোট শহর ছেড়ে। তো সেই জিনিসটাকে মাথায় রাখা দরকার। আমার শহরে থাকাটা বেশি প্রায়োরিটি, নাকি আমার মানে আমি রিমোট লোকেশনে থেকে অ্যাজ আ ফ্রিল্যান্সার টাইপের কাজকর্ম করতে চাই, সেটাও একটা জিনিস। বা আপনি একটা রিলেটিভলি রিমোট লোকেশন, কিন্তু সেটা হয়তো ছোট শহর, সেখানে কোনো একটা বিজনেস খুলতে চান, সেখানকার কারণ আপনি সেখানকার লোকাল নিশটাকে বোঝেন, সেখানকার লোকাল সাইকোলজিটাকে বোঝেন, এবং আপনি হয়তো সেখানটাতে কোনো একটা বিজনেস খুলে হয়তো খুব ভালো কাজ করতে পারবেন। সেই জিনিসটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা ব্যাপার যেটা কিনা মাথায় রাখার হয়তো দরকার রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যখন জব খুঁজছেন, যে আপনার এই জিনিসটা বুঝে নেওয়া দরকার যে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন, এবং কত ঘন্টা কাজ করতে পারবেন এটা ইউজুয়ালি কমেন্সুরেট টু কীরকম টাকা পয়সা আপনি পাচ্ছেন এবং আপনার সেটার পেছনে কতটা প্যাশন রয়েছে। এই জিনিসটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। মানে আপনি কতটা আরামপ্রিয় মানুষ, নাকি আপনি খুব হার্ড ওয়ার্কিং মানুষ, সেটার উপরেও এই ডিসিশন ডায়নামিক্সটা ডিপেন্ড করবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা কিনা খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে গিয়ে পড়াশোনা করলে পরেই সবসময় যে খুব ভালো জব পাওয়া যাবে তার কোনো মানে নেই। আবার অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা করেই কিন্তু বেশিরভাগ ভালো জব পাওয়া যাবে। জব অথবা প্রফেশন, নিজের প্রফেশন, বিজনেস যেটাই হোক না কেন, সেখানটাতে পড়াশোনার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকছেই। কারণ পড়াশুনোটা যদি আপনি ঠিকঠাক জায়গায় করেন, তাহলে পরে আপনি যেই ইকোসিস্টেম বা আপনি যেই সারাউন্ডিংটা পাবেন, সেইটা আপনাকে ডিকটেট করে দেবে যে আপনি কীরকম টাইপের লোকের সাথে ইন্টারাক্ট করছেন, গ্রোথ মাইন্ডসেট আপনাদের মধ্যে ডেভেলপ হচ্ছে কিনা, এবং আপনি ধরে নিন ব্যবসাও করছেন, তাহলে পরে আপনি সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন, কতটা ভালো করতে পারবেন, কতটা বড়োভাবে করতে পারবেন, সেটা অনেকটা ডিটারমাইন করে দেবে। এবারে ধরে নিন পড়াশোনার কম্পোনেন্টটাতে আসি, হয়তো 5%, মানে যদি 100 জন লোকের একটা পপুলেশন যদি ধরি, তাহলে পরে সেখানটাতে যারা এস্টাবলিশ হচ্ছে তাদের মধ্যে 95% লোকজনই দেখবেন যে খুবই মানে একটা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তাদের মধ্যে এসেছে, তারা স্কুল ড্রপ আউট নয়। 5 জন হয়তো স্কুল ড্রপ আউট, কিন্তু সেটাকেই বেশিরভাগ লোকজন খুব ফোকাস করে ফেলে, এবং এই জিনিসটা আমাদের মধ্যে এসেছে বিকজ দুখানা আমি মেন্টাল মডেল এর আগেও ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে গিয়ে ফোকাসিং এলিউশন, এবং সেকেন্ডটা হচ্ছে গিয়ে বেস রেট নেগলেক্ট। বেস রেট নেগলেক্টে আমরা এই যে 95% লোকজন যারা কিনা পড়াশোনা করে অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয়েছেন, ওনাদেরকে নেগলেক্ট করে ফেলছি। আর সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে ফোকাসিং ইলিউশন, যেখানে কিনা আমরা ফোকাস করছি শুধুই ওই লোকগুলোর ওপরে যারা কিনা পড়াশোনা না করে ভালো উন্নতি করে ফেলেছে, এবং সেটারও একখানা অন্য কারণ রয়েছে। সেই জিনিসটাতে আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে ডিসকাশন করতে পারি। তো কিন্তু এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট যে এভরিওয়ান হু ইজ এমপ্লয়েড আফটার আ গ্রেট এডুকেশনাল স্টিন্ট, বা অনেক পড়াশোনা করেই এসছে, তাদের সকলে যে খুব বড়লোকি চাকরি করছে তার কোনো মানে নেই। কারণ ডাক্তারদের আপনি দেখতে পারবেন যে স্টার্টিং স্যালারিটা বেশ লো হয়, তাদের বিভিন্ন রকম ডিগ্রি আরও, মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিজ আরও নিতে হয়, এবং ধীরে ধীরে তারা ওভার দ্য টাইম গ্রো করেন, এবং তারা হয়তো নিজেদের 40-45 বছরের পরে হয়তো গিয়ে আসল পিক স্যালারির দিকে তারা পৌঁছে যান। জেনারেলি খুব কম ডাক্তারই রয়েছেন যারা কিনা তাদের 30s-এর মধ্যে খুব ভালো ইনকাম লেভেলে পৌঁছে যেতে পারেন, যদি না তারা এক্সট্রিমলি ওয়েল কানেক্টেড না হন, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে যেখানে কিনা বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন, এবং তাদের একটা নিজস্ব নার্সিং হোম রয়েছে, সেখানে তারা নিজেদের সন্তানকে ডাক্তার হিসেবে অ্যাডমিট করিয়ে নিয়েছেন, এবং সেই সামাজিক মানে পারিবারিক বিজনেসটাকেই এগিয়ে নিয়ে চলছেন। তো আশা করি এই আইডিয়া সেটটা আপনাদের ভালো লাগলো।
আমার মনে হয় এই কনস্ট্রাকটিভ সাজেশনগুলো আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করলাম। ধন্যবাদ।